তা আজকে আমাদের যেহেতু নতুন কয়েকজন স্টুডেন্ট এসছে, সেই জন্য আমরা কিন্তু একটু মানে প্রাথমিক অর্গানন সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা না দিলে তাদের বুঝতে অসুবিধা হবে। আমি জানি না তারা মানে অর্গানন সম্বন্ধে তাদের কি ধ্যান ধারণা আছে। তবু আমরা একটু অর্গানন সম্বন্ধে একটা ধ্যান ধারণা দেওয়ার জন্য একটু ব্যাকে থেকে শুরু করব। তাহলে হোমিওপ্যাথির দৃষ্টিতে রোগ সৃষ্টির কারণটা কি? আমরা আপনারা এই করোনা আবহাওয়াতে জানেন যে একটা ভয়ঙ্কর রোগ সৃষ্টি হয়েছে, সারা বিশ্ব জুড়ে পার করেছে, তার নাম হচ্ছে করোনা ভাইরাস। তাহলে আমরা এখানে দেখছি মানে করোনা ভাইরাস ইজ দ্য ডিউ মানে রুট কজ অফ দ্য দিস ডিজিজ। অর্থাৎ এই করোনা ভাইরাস যে রোগটা, তার কারণটা হচ্ছে একটা ভাইরাস ইনফেক্টেড হয়ে মানুষকে আক্রান্ত করে। কিন্তু হোমিওপ্যাথির দৃষ্টিতে কিন্তু আমরা বলি যে মায়াজিম ইজ দ্য রুট কজ অফ দ্য ডিজিজ। আর আরোগ্য নীতিটা, হোমিওপ্যাথির যে আরোগ্য নীতিটা, সেটাও বলা হচ্ছে যে আরোগ্যটা হয় এইভাবে: when two similar forces meet together, stronger suppress the weaker। উদাহরণ হিসেবে আমরা যদি বলি, ধরুন দুটো ইঞ্জিন মুখোমুখি রয়েছে, একটা 10 হর্স পাওয়ারের, একটা 15 হর্স পাওয়ারের। দুটোই সামনাসামনি যদি চলতে থাকে, তাহলে যেটা 15 হর্স পাওয়ার, সে 15 হর্স পাওয়ার ইঞ্জিনটা কিন্তু 10 হর্স পাওয়ারের ইঞ্জিনটাকে আস্তে আস্তে সরিয়ে দেবে। তা প্রকৃতিতে এরকম একটা নিয়ম আছে: when two similar forces meet together, stronger suppress the weaker। অর্থাৎ একই ধরনের দুটো শক্তি যখন মুখোমুখি হয়, তখন যে শক্তিশালী বলবান, সে দুর্বলকে সরিয়ে দেয়। তা আমরা হোমিওপ্যাথিক দৃষ্টিতে বা হোমিওপ্যাথিক ফিলোসফি অনুযায়ী আমাদের যে রোগ সৃষ্টির যে কারণটা, সে কারণটা হচ্ছে অদৃশ্য শক্তির খেলা। অদৃশ্য শক্তির খেলা বলতে আমরা আমাদের স্যামুয়েল হ্যানিম্যান তার দীর্ঘ অভিজ্ঞতা, পরীক্ষা এবং অনুসন্ধানের মাধ্যমে জেনেছেন, দেয়ার ইজ সাম ইনভিজিবল পাওয়ার ইন আওয়ার বডি। অর্থাৎ আমাদের যে সোল, এই বডি পরিচালনা করে একটা অদৃশ্য শক্তি। সেই অদৃশ্য শক্তিটাকে বলা হয় ভাইটাল ফোর্স। আবার ধর্মীয় আধ্যাত্মিকভাবে বলা যায়, অনেকে বলে থাকেন যে আত্মা, আত্মা দেহ মন এই পরিচালনা করে। তাহলে আত্মাকে দেখা যায় না, তেমনি আমাদের যে অদৃশ্য শক্তি যে দেহ মন এই পরিচালনা করছে, এই দেহ মন পরিচালনা যে করে, সেটা একটা অদৃশ্য শক্তি। আমরা আমাদের দেহের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেগুলো আমরা দেখতে পাই। যেগুলো আমাদের ইন্টারনাল বডিতে থাকে, সেগুলো আমরা ডিসেকশন করে দেখতে পাই। যেমন হার্ট, লাংস, কিডনি, বিভিন্ন ভিসারাতে আমরা ডিসেকশনের মাধ্যমে সেগুলো দেখতে পাই। কিন্তু আমার দেহের মধ্যে যে অদৃশ্য শক্তিটা রয়েছে, সেই অদৃশ্য শক্তিটা দেখা যায় না। মানুষ যতক্ষণ বেঁচে থাকে, তার অদৃশ্য শক্তি, ভাইটাল ফোর্স, সেই ভাইটাল ফোর্স থাকে। ভাইটাল ফোর্সের অ্যাবসেন্সে যে বডিটা থাকে, তাকে বলা হয় ডেড বডি। তা এই অদৃশ্য শক্তি, অর্থাৎ এই ভাইটাল ফোর্স দেহ মন পরিচালনা করে, দেহকে সুস্থ রাখে। আর কোনো কারণে, কারণটা আমরা পরে বলছি, যদি এই ভাইটাল ফোর্স
কোনো একটা অদৃশ্য শক্তি দ্বারা আক্রান্ত হয়, দ্যাট মিন্স ডিজিজ, তখন এই দেহগুলোর মধ্যে নানা রকম লক্ষণ বা সিমটমস প্রডিউস করে, নানা রকম লক্ষণ দেখা দেয়। এই লক্ষণগুলো দেখে আমরা বুঝি যে আমার দেহের মধ্যে কোনো একটা রোগ হচ্ছে। তা তখন আমরা কি করি? আমরা ওষুধ দিয়ে সেই রোগটাকে নিরাময় করি। তাহলে অদৃশ্য, আমরা প্রথমে বললাম যে ভাইটাল ফোর্স একটা অদৃশ্য শক্তি। এবার এই অদৃশ্য শক্তি আক্রান্ত হচ্ছে একটা অদৃশ্য শক্তি, রোগ শক্তি দ্বারা। আর এই রোগ শক্তিকে দূরীভূত করতে পারে যে জিনিসটা, যেটা ওষুধ, সেই ওষুধটা, সেটাও ইনভিজিবল পাওয়ার, সেটা একটা অদৃশ্য শক্তি। এবার স্বাভাবিকভাবে যারা নতুন শিক্ষার্থী, যেহেতু আমাদের নতুন শিক্ষার্থী কয়েকজন রয়েছেন, সেই জন্য আমরা বলবো যে তাদের বোঝার সুবিধার জন্য যে আমরা বলছি ওষুধ একটা অদৃশ্য শক্তি। তাহলে ওষুধ, আমরা যে ওষুধগুলো দিই, গ্লোবিলস ট্যাবলেট, জল এর সঙ্গে মিশিয়ে, সুগার অফ মিল্কের সঙ্গে মিশিয়ে দিই, সেটা তো বস্তু, সেটা তো দেখা যায়। কিন্তু আপনাদের জ্ঞাতার্থে বলছি যে আমরা যে ওষুধটা দিই, সেই ওষুধটা কিন্তু পোটেন্টাইজেশন করা আছে, ডাইনামাইজেশন করা আছে, টাইট্রেশনের মাধ্যমে, পোটেন্টাইজেশনের মাধ্যমে সেটা শক্তিকৃত করা হয় এবং ডাইলুট করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায়, সেখানে কিন্তু বস্তু আর বস্তু থাকে না, অদৃশ্য একটা শক্তিতে রূপান্তরিত হয়। তাই এই অদৃশ্য শক্তিটা কখনই চোখে দেখা যায় না। আপনারা, বস্তু যখন শক্তিতে রূপান্তরিত হয় তখন তাকে চোখে দেখা যায় না, তার শক্তিটা অনুভব করা যায়। আমরা জানি বিদ্যুৎ একটা শক্তি। তাহলে বিদ্যুৎ, আমার ঘরে যে আলোটা জ্বলছে, ইলেকট্রিক বাল্ব বা টিউব যেটা জ্বলছে, এটা বিদ্যুৎ শক্তির দ্বারা জ্বলছে। তাই এই বিদ্যুৎ শক্তিটা তৈরি কিন্তু আমার রানাঘাটে হয়নি বা আপনার বাড়ির কাছে তৈরি হয়নি, সুদূর কোনো একটা জায়গায়, ধরুন ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রে বা সাঁওতালডি ইত্যাদি জায়গায় তৈরি হয়েছে। সেখান থেকে এসছে কিসের মাধ্যমে? ইলেকট্রিক তারের মাধ্যমে। তাই ইলেকট্রিক তারের মাধ্যমে, তার মানে শক্তিকে ব্যবহার করতে গেলে তার একটা মাধ্যম দরকার। যেমন এই বিদ্যুৎ শক্তিটাকে আমরা ব্যবহার করছি, আলো জ্বলছে, পাখা চলছে, টিভি চলছে, আমার কম্পিউটার চলছে, মোবাইলের চার্জ দেওয়া হচ্ছে, এগুলো সবই হচ্ছে সেই অদৃশ্য বিদ্যুৎ শক্তির মাধ্যমে। সেটাকে বয়ে আনার জন্য একটা মাধ্যম ব্যবহার করা হয়, সেটা ইলেকট্রিক তার। তেমনি আমাদের হোমিওপ্যাথিক ওষুধ, অর্থাৎ এটা কিন্তু অদৃশ্য একটা শক্তি, তাকে ব্যবহার করার জন্য যে বস্তুটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ভেহিকেল। ভেহিকেল আমরা, অর্থাৎ অনৌষধি, যাকে আমরা বাংলায় বলি অনৌষধি, নন মেডিসিনাল সাবস্টেন্স। তাহলে আমরা হোমিওপ্যাথিতে অনেক রকম নন মেডিসিনাল সাবস্টেন্স ব্যবহার করি, কখনো সুগার অফ মিল্ক ব্যবহার করি, কখনো গ্লোবিলস ব্যবহার করি, কখনো ডিস্টিল ওয়াটার ব্যবহার করি, কখনো অন্যান্য লিকুইড ব্যবহার করি, অ্যালকোহল ব্যবহার করি। তাই এগুলো হচ্ছে নন মেডিসিনাল সাবস্টেন্স। অর্থাৎ যখন শক্তিটাকে ব্যবহার করা হচ্ছে, অদৃশ্য শক্তিকে, তার একটা মাধ্যম দরকার হচ্ছে। অর্থাৎ আমাদের এই সুগার অফ মিল্ক, গ্লোবিলস, তারপরে অ্যালকোহল, ডিস্টিল ওয়াটার, এগুলো হচ্ছে নন মেডিসিনাল সাবস্টেন্স। এই নন মেডিসিনাল সাবস্টেন্সগুলোর মাধ্যমে আমার শক্তিকৃত যে ওষুধ, যেটা ডাইলুট বা টাইট্রেশন করে যে ওষুধগুলো তৈরি করা হয়েছে, সেই ওষুধটাকে ব্যবহার করি। এখানে আরেকটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে যে আমরা
যে ওষুধটা ব্যবহার করি সেই ওষুধটা কিন্তু ভাঙতে ভাঙতে তার অণু পরমাণু সব ভাঙতে ভাঙতে সেখানে একটা শক্তিতে রূপান্তরিত হয়। আমরা ফিজিক্সে পড়েছি যে বস্তুর ক্ষুদ্রতম অংশের নাম হচ্ছে অণু। অণু ভেঙে যখন তৈরি হয় আরো ক্ষুদ্রতর অংশ হয় তখন তাকে বলা হয় পরমাণু। তাই একটা সময় বিজ্ঞানীরা জানতেন যে পরমাণু আর ভাঙা যায় না, কিন্তু মডার্ন সায়েন্স বলছে পরমাণু ভাঙা যায়। পরমাণু ভেঙে তাতে তৈরি হয় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অর্থাৎ সেই বস্তুর মধ্যে একটা অসীম শক্তি স্ফুরণ ঘটে। তা হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে ডাইনামিক মেডিসিন। এবার এই ডাইনামিক মেডিসিন কিভাবে কাজ করে? এবার এই ডাইনামিক মেডিসিনটা কাজ করে কিভাবে? প্রথম হচ্ছে, তার আগে আমাদের জানতে হবে যে রোগ সৃষ্টির যে মূল কারণ, সেই কারণটা আগে খুঁজতে হবে। রোগ সৃষ্টির কারণ হিসাবে যেটা স্যামুয়েল হ্যানিম্যান আবিষ্কার করেছিলেন, দেয়ার ইজ সাম ইনভিজিবল পাওয়ার, ডিজিজ প্রডিউসিং পাওয়ার। একটা অদৃশ্য রোগ সৃষ্টিকারী কারণ আছে, শক্তি আছে, তাকে বলা হয় মায়াজম। তাই মায়াজম কত রকম? মায়াজম হচ্ছে 3 রকমের মায়াজম: সোরা, সিফিলিস, সাইকোসিস। পরবর্তীকালে হোমিওপ্যাথরা আরেকটা আবিষ্কার করলেন যে সোরা এবং সিফিলিসের মিশ্রণে মিক্সড মায়াজম তৈরি হয়। সেই মিক্সড মায়াজমকে বলা হয় টিউবারকুলার মায়াজম। অর্থাৎ আমরা মূল মায়াজম 3টে: সোরা, সিফিলিস, সাইকোসিস। আরেকটা মানে নতুন সৃষ্ট মায়াজম হয়েছে, তাকে বলা হয় টিউবারকুলার মায়াজম। তাহলে সোরা কাকে বলা হয়? সোরা বলা হয় সাপ্রেসনেস অফ সিন, পাপের সুপ্ত অবস্থাকে বলা হয় সোরা। পৃথিবীতে যখন মানুষ ছিল না, তাহলে মানুষ যখন সৃষ্টি হলো কিভাবে? মানুষ সৃষ্টি হলো মানে নর নারীর যৌন মিলনে মানুষ সৃষ্টি হলো। তাহলে এই যে যৌন মিলন যেটা হলো, সেটা হচ্ছে তার মনে একটা সিন, সাপ্রেসনেস অফ সিন বলা হয়। তাহলে এই যে সাপ্রেসনেস অফ সিন, ইট ইজ কল্ড সোরা। সোরা তাকে মানে সেক্সুয়াল ইন্টারকোর্সে আকৃষ্ট করলো। আকৃষ্ট করার ফলে মানুষ সৃষ্টি হলো। তাহলে সোরা সে জন্ম থেকে কিন্তু সোরা নিয়ে এসছে। সাইকোসিস, দ্য অ্যাক্ট অফ দ্য সিন। সাইকোসিস হচ্ছে অ্যাক্ট অফ দ্য সিন, পাপের যে ক্রিয়া, সেটা হচ্ছে সাইকোসিস। আর সিফিলিস হচ্ছে রেজাল্ট অফ দ্য সিন, পাপের যে ফল, সেই ফলটা হচ্ছে সিফিলিস। আমরা এর আগের ক্লাস সোরা, সিফিলিস, সাইকোসিস, টিউবারকুলার নিয়ে কিভাবে চেনা যাবে, তার সাইন সিমটমস কি, তার বিভিন্ন রকম বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনা আমরা ইউটিউবে আমরা ভিডিও করেছি, সেই ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে। আপনারা আমাদের যে ইউটিউব রয়েছে, সেই ইউটিউবে গিয়ে আপনারা সার্চ করবেন গণস্বাস্থ্য। গণস্বাস্থ্য সার্চ করলে সেখানে গণস্বাস্থ্যের যে ইউটিউব চ্যানেল আমাদের যেটা রয়েছে, সেখানে প্লে লিস্ট আছে। প্লে লিস্টে গিয়ে আপনারা অর্গান অফ মেডিসিনটা খুঁজবেন। সেখানে আমাদের অর্গান অফ মেডিসিন, হোমিও, ফিলোজফি বিভিন্ন রকম ভাগ ভাগ করে দেওয়া আছে। সেগুলো ভিডিওগুলো একটু দেখে নেবেন। সেগুলো দেখে নিলে তাহলে আমরা অতীতে যে ক্লাসগুলো আমরা করেছি, সোরা, সিফিলিস, সাইকোসিস নিয়ে যে আলোচনাগুলো হয়েছে, সেই আলোচনাগুলো আপনারা দেখে নিতে পারবেন। এছাড়াও আমাদের প্রত্যেকটা ক্লাস, প্রতিদিন আমাদের সিস্টেমটা হচ্ছে প্রতিদিন ক্লাসে আমরা যেটা লেকচার দিই, সেই লেকচারটা
ভিডিও আপলোড করে ইউটিউবে আপলোড করা হয়, এবং প্রতিদিনকার অনেক স্টুডেন্টরা আছে আমাদের, তারা ঠিকমতো অনেকে সার্ভিস করেন, ঠিকমতো ক্লাস করতে পারেন না, তারা কিন্তু ওই ভিডিওগুলো দেখে নেন। আর আমরা প্রতিদিনকার ক্লাসের যে নোটসগুলো আছে সেই নোটসগুলো আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই। আর পুরনো যে নোটসগুলো আমরা রয়েছে সেই নোটসগুলো আমরা ইমেলে, যেহেতু সেগুলো খুব অনেক বড় মানে নোটস, অর্থাৎ 150-200 পাতার সব নোটস আছে, সেগুলো আমরা ইমেলে পাঠিয়েছি। আর বাকি যারা মানে রিসেন্ট যারা অ্যাডমিশন নিয়েছেন তাদেরকে এটা আমরা কিছু পাঠিয়েছি, কয়েকজনকে পাঠিয়েছি, আর কয়েকজনকে পাঠানো হয়নি, দু একদিনের মধ্যে পাঠিয়ে দেবো। তা এই হচ্ছে ব্যাপারটা আপনার। তাহলে আমরা দেখলাম যে রোগ সৃষ্টির মূল কারণ ভাইরাস, ব্যাকটেরিয়া ইজ নট দ্য রুট কজ অফ দ্য ডিজিজ। রুট কজ অফ দ্য ডিজিজ হচ্ছে সোরা সিভিলিস সাইকোসিস। এই মায়াজিম হচ্ছে রোগ সৃষ্টির মূল কারণ। তাহলে এবার রোগটা আরোগ্য হবে কিভাবে, হোমিওপ্যাথিক থিওরি অনুযায়ী আরোগ্য হবে কি করে? তার আগে আমাদের বুঝতে হবে যে আমাদের যে হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা, এই হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকাটা কিভাবে তৈরি হলো, কিভাবে সৃষ্টি হলো। আমরা গতদিন ক্লাসেও বলেছিলাম, যখন চায়না পড়াতে গিয়ে বলেছিলাম যে স্যামুয়েল হ্যানিম্যান ছিলেন একজন প্রখ্যাত অ্যালোপ্যাথিক চিকিৎসক, উনি একজন ভালো কেমিস্ট এবং বিশাল বড় দার্শনিক। তা তিনি জার্মান দেশের মানুষ, জার্মান দেশে তিনি একটা মানে ক্লিনিক করেছিলেন, সেখানে চিকিৎসা করতে গিয়ে আধুনিক যে মডার্ন যে সায়েন্সের যে চিকিৎসা সেটা দেখে তিনি বিতশ্রুদ্ধ হয়ে গেলেন, হয়ে গিয়ে তিনি চিকিৎসা বন্ধ করে দিয়ে বই অনুবাদ করা শুরু করলেন। বিভিন্ন রকম পুস্তক অনুবাদ করতে গিয়ে, যেহেতু তিনি জার্মান দেশের ছিলেন, তারা আরেকটা গুণ ছিল, তিনি বহু বিদেশি ভাষা জানতেন, দেশ বিদেশের ভাষা জানতেন, পড়তে পারতেন, লিখতে পারতেন। তা বিভিন্ন দেশের বই উনি ট্রান্সলেট করা শুরু করলেন, এবং এই ট্রান্সলেট বিশেষ করে উনি মেডিকেল বইগুলি ট্রান্সলেট করছিলেন। করতে গিয়ে কালেনের ম্যাটেরিয়া মেডিকা ট্রান্সলেট করতে গিয়ে তিনি দেখলেন যে সিনকোনা বার্গ খেলে, ওর যে সিনকোনা বার্গ থেকে কোনো রস খেলে সেটা ম্যালেরিয়ার মতো কম্প দিয়ে জ্বর হয়। আমাদের বর্তমান পৃথিবীতে যেমন করোনা ভাইরাসে সারা পৃথিবী আতঙ্কিত, একটা টালমাটাল অবস্থা, হ্যানিম্যানের সময় সেই সময় সারা বিশ্ব জুড়ে মানে ম্যালেরিয়া জ্বরের একটা প্রাদুর্ভাব ছিল সারা পৃথিবী জুড়ে। সারা পৃথিবী জুড়ে ম্যালেরিয়া প্রাদুর্ভাব হচ্ছিল। তখন তিনি ওই কালেনের ম্যাটেরিয়া ট্রান্সলেট করার সময় দেখতে পেলেন সেখানে বলা হচ্ছে যে সিনকোনা বার্গের রস খেলে ম্যালেরিয়ার মতো কম্প দিয়ে জ্বর আসে। আর তখনকার দিনে ম্যালেরিয়ার একটা স্পেসিফিক ওষুধ ছিল কুইনাইন, আর কুইনাইনটা তৈরি হয় সিনকোনা বার্গ থেকে, সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়। তখন তিনি দেখলেন যে যে জিনিসটা খেলে রোগ সৃষ্টি হয়, আবার সেই জিনিসটা রোগ আরোগ্য হয়। তা আমাদের দেশে তারও 10,000 বছর আগে ভারতবর্ষে একটা চিকিৎসা পদ্ধতি ছিল যেটা সারা পৃথিবীতে মানে প্রভাব বিস্তার করেছিল, তার নাম হচ্ছে আয়ুর্বেদিক সিস্টেম অফ ট্রিটমেন্ট। এই আয়ুর্বেদিক সিস্টেমের অফ ট্রিটমেন্টের একটা মূল কথা আছে সময়তে, অর্থাৎ বিষে খাওয়া হয়। তখন তিনি আরো গবেষণা করে দেখতে পারলেন যে এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রডিউসিং পাওয়ার।
এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রডিউসিং পাওয়ার, প্রত্যেকটা ওষুধেরই রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে। তাহলে ওষুধের যেমন রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে, তাহলে সেই ওষুধ দিয়েই কিন্তু রোগ নিরাময় হয়। আর তার আগে আমাদের একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা বাংলায় যাকে ওষুধ বলি, আমরা বাংলায় শুধু ওষুধই বলি, কিন্তু ইংরেজি তিনটে শব্দ, তিনটে টার্ম ব্যবহার করা হয়। একটা হচ্ছে রেমেডি, একটা হচ্ছে ড্রাগ, একটা হচ্ছে মেডিসিন। তিনটের মানে কিন্তু ওষুধ, তিনটেই ওষুধ। ড্রাগ মানেও ওষুধ, মেডিসিন মানেও ওষুধ, আবার রেমেডি মানেও ওষুধ। তাহলে ইংরেজি ভার্সনে তিনটে কিন্তু তিন রকম অর্থে ব্যবহার করা হয়। ইংরেজি ভার্সনে ড্রাগ, মেডিসিন এবং রেমেডি তিনটে অর্থ মিন করে, অর্থাৎ তিনটে বিষয়ের অবস্থান করে। তা আমরা এটা আলোচনাটা এই জন্যই করছি যে আমরা পরবর্তীকালে পড়তে গিয়ে কখনো দেখব ড্রাগ, কখনো লেখা থাকে রেমেডি, কখনো মেডিসিন। তাই ড্রাগ, রেমেডি, মেডিসিন এই বিষয়টা নিয়ে যাতে কোনো কনফিউশন না হয়, সেই জন্য আপনাদের কাছে একটু ক্লিয়ার করতে চাইছি যে ড্রাগটা কখন হয়, মেডিসিনটা কখন হয়, আর রেমেডিটা কখন হয়। এবার হচ্ছে তার আগে আমাদের বুঝতে হবে যে হোমিওপ্যাথিক ওষুধটা কিভাবে ড্রাগ প্রুভিংটা করা হয়। ড্রাগ প্রুভিংটা করা হয় হ্যানিম্যান সেই সময় প্রথম শুরু করেছিলেন, যেটা আমরা শুরুতে বললাম যে সিনকোনা বার্গ থেকে উনি কালেনে মেথিলমেডিকা দেখলেন, সিনকোনা বার্গ খেলে ম্যালেরিয়া মতো কম্প দিয়ে জ্বর হয়। তিনি তার সুস্থ দেহে সেই সিনকোনা বার্গ প্রুভিং করা শুরু করলেন, করে কিছু লক্ষণ পেলেন। এই লক্ষণটাই হচ্ছে আমাদের যে বর্তমান যে ম্যাটেরিয়া মেডিকা, এই ম্যাটেরিয়া মেডিকাটা হচ্ছে সেই ড্রাগ প্রুভিং এর রেকর্ড বুক। অর্থাৎ আমাদের হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা, সেটা যার ম্যাটেরিয়া মেডিকায় হোক না কেন, যার অথর যেই হোক না কেন, যেই ড্রাগ প্রুভিং করে থাক না কেন, সেই ড্রাগ প্রুভিং এর রেকর্ড বুকটার নামই হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা। অর্থাৎ আমাদের যে ওষুধ মানে হেলদি হিউম্যান বিইং এর উপরে প্রয়োগ করে যে রেজাল্টটা পাওয়া যাবে, সেই রেকর্ড বুকটার নাম হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা। তাহলে এবার হচ্ছে যে আমরা হেলদি হিউম্যান বিইং এর উপরে কি প্রয়োগ করি, একটা গাছটাই হোক, কোনো একটা ধাতব পদার্থ হোক, আমাদের 6-7টা সোর্স আছে, অ্যানিমেল কিংডম, ভেজিটেবল কিংডম, মিনারেল কিংডম, বিভিন্ন কিংডমের ওষুধ আছে। এইটা আমরা যখন কোনো বস্তু ব্যবহার করছি, আমরা জানি এর মধ্যে মেডিসিনাল প্রপার্টি আছে, তখন এটা হবে ড্রাগ। এবার এই ড্রাগটা আমরা কোনো মানুষের হেলদি হিউম্যান বিইং এর উপরে মানে অ্যাপ্লাই করে, অর্থাৎ ড্রাগ প্রুভিং করে যখন কোনো রেজাল্ট পেলাম, সেই রেকর্ড পেলাম, সেটা ম্যাটেরিয়া মেডিকেল তো হলো, এটা হলো ড্রাগ। এবার যখন এইটা পাওয়ার পরে যে মানে রেজাল্টটা পেলাম, সেই রেজাল্টটা যে লিপিবদ্ধ করা হলো, সেটা হচ্ছে রেমেডি। এইবার এই লক্ষণের উপর বেস করে যখন আমরা কোনো ওষুধ কোনো রোগীর ক্ষেত্রে প্রয়োগ করব, তখন সেটা হয়ে যাবে মেডিসিন। তার মানে কি, যার মধ্যে মেডিসিনাল প্রপার্টি আছে সেটা হচ্ছে ড্রাগ। আর যখন ড্রাগ প্রুভিং করে তার কিছু সুনির্দিষ্ট লক্ষণ পেলাম, সেই সিমটমস, কালেকশন অফ দ্য সিমটমস, সেই যে রেকর্ড বুক, সেই রেকর্ড বুকে সেটা হচ্ছে রেমেডি হলো। তখন যেমন আমি উদাহরণ দিয়ে বলি, যেমন ধরুন আপনার আমাদের যে কুলেখাড়া বা আমাদের দেশে যে
কালো মেঘ, এই সমস্ত আছে, নিম পাতা, এই দিয়ে আমরা একটা ওষুধ তৈরি করি। তাই নিম পাতাটা যখন আমরা ব্যবহার করব তখন এটা হবে ড্রাগ। এবার হেলদি হিউম্যান বিইংয়ের উপরে যখন আমরা প্রয়োগ করে তার একটা সিমটমস পেলাম, তখন এটা হয়ে গেল রেমেডি। এবার কোনো রুগীর ক্ষেত্রে যখন আমি এই যে সমস্ত নাম বললাম, নিম পাতা, তুলসী পাতা, বেল পাতা, যাই হোক না কেন, সেখান থেকে যখন কোনো রুগীর ক্ষেত্রে তার বিভিন্ন লক্ষণ দেখে আমরা যখন তার প্রয়োগ করব, সেটা হয়ে যাবে মেডিসিন। এবার হচ্ছে আমরা যেটা শুরু করেছিলাম, যে আমরা বিজ্ঞানের থেকে জানি যে এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রডিউসিং পাওয়ার। তাহলে আমাদের হোমিওপ্যাথি ওষুধ আমরা যখন প্রুভিং করি, তার বিভিন্ন শারীরিক, মানসিক, অর্গানিক নানা রকম চেঞ্জ, পরিবর্তন হয়। সেই পরিবর্তন হলো, তাহলে আমরা কিন্তু পেশেন্ট অ্যাজ এ হোল, আমরা যখন ড্রাগ প্রুভিং করলাম, প্রুভিং করার সময় তার সমস্ত লক্ষণ, টোটাল সিমটমসটা কালেক্ট করলাম। এইবার কোনো রুগীর ক্ষেত্রে যখন আমরা ঠিক সেরকম ধরনের যদি লক্ষণ দেখি, মাথার যন্ত্রণা রয়েছে, মেজাজ খিটখিটে, মানে যা যা আমার ওষুধের আছে, তারপরে তার লিভারের ডিসঅর্ডার, তার নানা রকম ডিসঅর্ডার, এই সমস্ত ডিসঅর্ডার দেখে সেই ঠিক সেম লক্ষণ দেখে যখন আমরা ওষুধ দেব, এবং দ্যাট মাস্ট বি স্ট্রঙ্গার দ্যান দ্য ন্যাচারাল ডিজিজ। অর্থাৎ যখন দেহের একটা রোগ সৃষ্টি হয়, সেটা হচ্ছে ন্যাচারাল ডিজিজ। আমরা কি করি, আমাদের চিকিৎসাটা মূল নীতিটা হচ্ছে আমরা তখন সেই রুগীটার লক্ষণ দেখে তার মধ্যে আমরা ওষুধ দিয়ে একটা আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করি, অর্থাৎ সিমিলার একটা আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করি। এই সিমিলার আর্টিফিশিয়াল ডিজিজ, এই ডিজিজটা মাস্ট বি স্ট্রঙ্গার দ্যান ন্যাচারাল ডিজিজ। দ্যাট মাস্ট বি স্ট্রঙ্গার দ্যান ন্যাচারাল, যেটা ন্যাচারাল যে ডিজিজটা হয়েছিল তার থেকে আমার যে তৈরি করা যে আর্টিফিশিয়াল ডিজিজ, এটা স্ট্রঙ্গার হতে হবে। তাহলে এই স্ট্রঙ্গারটা আমি পরিমাপ করব কি করে? কিভাবে আমি স্ট্রঙ্গারটা পরিমাপ করব? আমি যে ওষুধ দিয়ে যে রোগ তৈরি করব, সে রোগটা স্ট্রঙ্গার হবে কিভাবে? সেটা স্ট্রঙ্গার হবে আমার পোটেন্সির উপরে, অর্থাৎ আমি কোন পোটেন্সি ব্যবহার করব। আমি 30 ব্যবহার করব, না 200 ব্যবহার করব, না 1 ব্যবহার করব, না 10 ব্যবহার করব, এই পোটেন্সির উপরে। অর্থাৎ আমি একটা মানুষের যখন রোগ হয়, সেই রোগের লক্ষণগুলো আমরা প্রথমে, তাহলে আমার ডিউটি কি, বিইং এ হোমিওপ্যাথ, আমাদের প্রথম ডিউটিটা হচ্ছে তার টোটাল লক্ষণগুলো সংগ্রহ করব। টোটাল লক্ষণগুলো কিভাবে সংগ্রহ করব? এই পদ্ধতিতে কি বলা হয়? এই পদ্ধতিটাকে বলা হয় কেস টেকিং। হোমিওপ্যাথির ভাষায় এটাকে বলা হয় কেস টেকিং, অর্থাৎ তার মানসিক লক্ষণ। নতুন যারা এসছেন তাদের একটু জানিয়ে রাখি, আমাদের ওই কেস্টিং এর উপরে কিন্তু ক্লাস হয়েছে, ভিডিও আছে, আপনারা একটু দেখে নেবেন কিভাবে কেস্টিং করতে হয়। এবং প্রত্যেককে আমরা কেস্টিং এর ফর্ম মেল করে পাঠিয়ে দিয়েছি, আমাদের ইংরেজি, বাংলা, হিন্দি ভাষায়, ত্রিভাষায় কেস্টিং এর ফর্ম আমরা পাঠিয়ে দিয়েছি, যাতে শুরু থেকে আপনাদের কেস্টিং এর সম্বন্ধে একটা ধারণা তৈরি হয়। একটু ভালো করে ওটা দেখে নেবেন কেস্টিং এর ফর্মগুলো। এছাড়াও হোয়াটসঅ্যাপে আমরা ছোট একটা কেস্টিং এর ফর্মও পাঠিয়েছি, সেটা সংক্ষিপ্ত আকারে, আর বড় আকারে যেটা পাঠিয়েছি সেটা ইংরেজি, বাংলা, হিন্দি 3টে ভাষাতে আছে কেস্টিং। এবার হচ্ছে যে আমরা তাহলে বিইং এ হোমিওপ্যাথ, আমরা রুগীকে কি করব, তার কেস্টিং নেব। কেস্টিং এর পদ্ধতি আছে, একটা নিয়ম আছে, নীতি আছে। আর কেস্টিং নেওয়ার সময় মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তার সমস্ত লক্ষণগুলো আমরা নোট ডাউন করব, লিখব। আর কি করব, তার মানসিক লক্ষণ, তার
স্লিপ, তার ড্রিম, তার মেজাজ, সমস্ত কিছু আমরা লিখব। এবার লেখার পরে আমাদের ডিউটিটা কি হবে, আমরা ম্যাটেরিয়াল মেডিকেল পড়েছি, আমরা ম্যাটেরিয়াল মেডিকেল যে ওষুধের লক্ষণের সঙ্গে সেটা সিমিলারিটি খুঁজে বেড়াবো। মোর সিমিলার, আমাদের মূল নীতিটা হচ্ছে মোর সিমিলার, অর্থাৎ এই পেশেন্টটা কিসের পেশেন্ট, এটা অ্যাকোনাইটের পেশেন্ট, না বেলেডোনার পেশেন্ট, না ব্রাইনিয়ার পেশেন্ট, না রাস্ট্রাকেল পেশেন্ট, না সালফারের পেশেন্ট। এবার এই লক্ষণগুলো আমরা সিমিলারিটি খুঁজবো, আর সিমিলারিটি খোঁজার জন্য আমাদের কিছু পদ্ধতি নিতে হবে, তাকে বলা হয় এভলিউশন অফ সিমটমস। আমরা আরেকটা ভিডিও করেছি অঙ্ক কোষে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করার পদ্ধতি, সেটা দেখবেন ওই গণস্বাস্থ্যের ইউটিউবে গণস্বাস্থ্য বলে যে চ্যাপ্টারটা আছে ওখানে পেয়ে যাবেন অঙ্ক কোষে হোমিওপ্যাথিক ওষুধ কিভাবে নির্বাচন করা যায়। অর্থাৎ আমরা মোর সিমিলার ওষুধটা খুঁজে বের করব, মোর সিমিলার ওষুধটা বের করব। আমরা আগের দিনের ক্লাসেও বলেছিলাম যে দেখুন আমাদের সারা পৃথিবীতে প্রায় কয়েকশো কোটি মানুষ আছে। মানে স্রষ্টার সৃষ্টিতে এমন মজার ব্যাপার, একটা লোকের সঙ্গে আরেকটা লোক একর কার্বন কপি খুঁজে পাবেন না, এমনকি যমজ ভাই বোনদের মধ্যেও কিন্তু হুবহু এক জিনিস পাবে না, কিছু না কিছু ডিসিমিলারিটি পাবেনই। সারা পৃথিবীতে কয়েক হাজার কোটি মানুষ আছে, মানে কারোর সঙ্গে কারো সেম, কিন্তু সবার হাত আছে, পা আছে, মাথা আছে, দেখতে মানুষের মতো, কিন্তু ওটা রাম, এটা শ্যাম, এটা যদু, এটা মধু, তার আইডেন্টিফিকেশন করার মতো অনেক কিছু পেয়ে যাবেন। তেমনি আমরা কি খুঁজি, আমরা খুঁজি মানে সেই পার্টিকুলার সেই মেডিসিনটা, সেই পার্টিকুলার আমরা যখন মেডিকেল পড়তে যাব দেখা যাবে এখন যখন পড়লাম যে বেলেডোনার সঙ্গে মিল আছে, বেলেডোনা যখন পড়তে গেলাম তখন দেখি ব্রাইনিয়ার সঙ্গে মিল আছে, ব্রাইনিয়া যখন পড়তে যাচ্ছি তখন দেখছি রাষ্ট্রকের সঙ্গে মিল আছে। তাহলে হাজার হাজার মিল আছে, আবার কিছু অমিল আছে। তাহলে আমাদের বিইং এ হোমিওপ্যাথ, আমাদের ডিউটিটা হচ্ছে আমরা ওখান থেকে ডিসিমিলারিটিটা খুঁজে বের করবো। অর্থাৎ এখন এটা অ্যাকোনাইট হবে না, বেলেডোনা হবে, আমার পার্টিকুলার একটা মেডিসিন সিলেক্ট করতে হবে। আমি কখনো অ্যাকোনাইট, ব্রাইনিয়া, বেলেডোনা একসঙ্গে দেবো না, আমি কখনোই মিক্সচার দেবো না, আমি কখনো পেটেন ওষুধ দেবো না, আমি সিঙ্গেল মেডিসিন দেবো, সিঙ্গেল ডোজ দেবো। সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডোজ দিতে গেলে তাহলে আমাকে ব্যক্তি স্বাতন্ত্রীকরণটা করতে হবে। ব্যক্তি স্বাতন্ত্রীকরণ না করতে পারলে হোমিওপ্যাথি চিকিৎসা খাওয়া যাবে না। আপনি আয় করতে পারেন, আমরা জানি অনেক কলকাতার অনেক প্রতিষ্ঠিত ডাক্তার আছে যারা 1000-2000 টাকা ফি নিচ্ছে, তারা কিন্তু 15টা 16টা 20টা করে ওষুধ দিচ্ছে। আমি নাম বলবো না, হ্যাঁ, আপনারাও জানেন হয়তো যে 1000 টাকা এখন বোধহয় 2000 না 3000 টাকা করে ফি নিচ্ছে, কিন্তু 15-16টা করে ওষুধ দেয়। এটা কখনোই হোমিওপ্যাথ না, এরা হোমিওপ্যাথির জগতে কলঙ্ক। হোমিওপ্যাথি কখনই সিঙ্গেল মেডিসিন ছাড়া কখনই হোমিওপ্যাথি হতে পারে না। যারা পেটেন্ট ইউজ করে দে আর নট হোমিওপ্যাথ, যারা মাদার টিনচার কম্বিনেশন করে দে আর নট হোমিওপ্যাথ, যারা অনেকগুলো ওষুধ একসঙ্গে ব্যবহার করে দে আর নট হোমিওপ্যাথ, যারা ওই জার্মান কোম্পানির কিছু স্পেসিফিক ওষুধ আছে, 8টা-10টা মেডিসিনের কম্বিনেশন আছে, দে আর নট হোমিওপ্যাথ। হোমিওপ্যাথ হচ্ছে সিঙ্গেল ডোজ সিঙ্গেল মেডিসিন না হলে যারা ব্যবহার করে না তারা হোমিওপ্যাথ না। কারণ হোমিওপ্যাথির মূল নীতিটা হচ্ছে আমাকে ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করে একটি মাত্র ওষুধই ব্যবহার করতে হবে। এই একটি মাত্র ওষুধ ব্যবহার করতে গেলে আমাকে ভালো করে, প্রথম হচ্ছে ভালো করে আমাকে মেডিকেল পড়তে হবে, আর ভালো করে কম্পারেটিভলি আমরা যার জন্য দুটো সিস্টেমে মেডিকেল পড়িয়ে থাকি। একটা হচ্ছে মেডিকেল পেন পিকচার, আর একটা হচ্ছে
কম্পারেটিভ ম্যাথমেটিকা। এই কম্পেয়ার করার জন্য আমরা কম্পারেটিভ ম্যাথমেটিকা এই সিস্টেমে পড়াই। আর কি করতে হবে, আমাদের অর্গাননটাকে ভালো করে বুঝতে হবে, কারণ অর্গানন হচ্ছে আমাদের এক কথা বলা যায় হোমিওপ্যাথির সংবিধান। আর পাশাপাশি আরেকটা সাবজেক্ট আমাদের আলোচনার বিষয় আছে, সেটা হচ্ছে ফিলোজফি। হ্যাঁ, ফিলোজফি। আর আমরা পরবর্তী ধাপে আরো অ্যাডভান্স লেভেলে গিয়ে আরেকটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্রনিক ডিজিজ, যেটা স্যামুয়েল হ্যানিম্যানের নিজের লেখা। ক্রনিক ডিজিজ নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব, এখন সে অ্যাডভান্স লেভেল আসেনি। আচ্ছা, তা আজকে আমরা প্রাথমিক স্তরে অর্গানন সম্বন্ধে একটু ধারণা দিলাম, যদিও আমাদের র্যাপসোডিয়াম নিয়ে আলোচনা করার কথা ছিল। তা আমরা, যদি আপনারা এগ্রি থাকেন, তাহলে আমরা আবার বাকিটুকু আলোচনা করতে পারি। আগে আমরা একটা তবে ইন্টারভ্যাল দিয়ে একটু জিজ্ঞেস করে নিই যে আমরা র্যাপসোডিয়াম নিয়ে এখন